নমস্কার। জয় মা তারা, ভবতারিণী, ওম নম শিবায়, জয় জয় হনুমানজি কি জয়। তাই তো সকাল সকাল বলি যে সব জায়গায় দেখতে পাচ্ছি যে খুব তোলপাড় চলছে। আসলে আমি ভেবেছিলাম যে আমাদের এখন কেউ দেখারও নেই, তবু খারাপ লাগছে যে ভগবান বলে জিনিস আছে, একা তো কখনো তালি বাজে না। যেমন আজকালকার ছেলে মেয়েদের কথা আগে আমি বলবো, তারা খুব বেপরোয়া। তারা কিন্তু যে কোনো কথা শোনে না। আপনি আপনার মেয়েকে কিংবা ছেলেকে বারণ করবেন যে যাস না, বৃষ্টি আসছে কিংবা তারা কিন্তু চলে যাবে। সে আপনার মেয়ে হোক, ওপার তার মেয়ে হোক, ওপার মানে অন্যের মেয়ে হোক, অন্যের ছেলে হোক, বেপরোয়া। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে যে তোলপাড় হচ্ছে মেয়েটিকে নিয়ে, আমরা জানি এক হাতে তালি বাজে না, তালি এক হাতে বাজে না, এই জিনিসটা এক জিনিস। আর আমি যদি এক হাত দিয়ে তালি বাজি, যেমন আমি চেয়ারে বাজাচ্ছি, চেয়ারে কিন্তু তালির শব্দ হচ্ছে না। আমি বেশি বিস্তৃত যাব না, তবে মেয়েটিকে 6 মাস ধরে জানতে পেরেছে সে আমাদের সোদপুরেরই মেয়ে, এই কদমতলার মেয়ে। তা বড় বড় সোদপুরে অনেক অনেক আছে, অনেকে আমি ভিডিও দেখিনি, কেন জানি না। তা আমি বলছি যে মেয়েটি যখন জানতে পারছে যে এরকম ষড়যন্ত্র আছে, এই আছে সে আছে, 6 মাস ধরে, 6 মাস কি 1 বছর কি 3 মাস কি 1 দিন, তখন ওর চাকরিটা ছেড়ে দেওয়া উচিত ছিল, কিংবা ওর তো বলা উচিত ছিল না আমি সবাইকে বলে দেব যে আমি যেখানেই চাকরি করব আমার তথ্য জেনে তো লাভ নেই। কেন বলছি, আমিও চাকরি করেছি, নাটক করেছি, বসের সেন্ট্রাল গভর্নমেন্টে যখন খাদিয়ে চাকরি করতাম কত লোক পিছনে লেগেছে। যাই হোক, তাল মিলিয়ে আপনাকে জীবনের পথে আমাদের জীবন মানে কি, পুরুষ বলুন নারী বলুন, সব জীবনে সবাইকে তাল মিলিয়ে চলতে হবে। আজকে আমি আমার স্বামীর সাথে বেতাল করব, স্বামী গলা টিপে ধরবে। ছেলে মেয়ের সাথে বেতাল করব, তারা অন্য জায়গায় চলে যাবে। মানে এই মিলেমিশে থাকাটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। আর যদি না পারো তা তুমি চাকরি ছেড়ে দিতে। তোমার 13 বছরের একটা বয়ফ্রেন্ড আছে, সেও ডাক্তার, তুমি বাইরে চেম্বার করতে পারতে। তোমার তো কোথায় কি দেখুন, পদ্মা সব জায়গায় ষড়যন্ত্র চলছে। আপনি যে সংসার করছেন, সংসারের মধ্যে আপনার শাশুড়ি, আপনার দেওর, আপনার কেন আপনার সব জায়গায় ষড়যন্ত্র চলছে। আপনি নুন থেকে চুন খসবেন, তাহলেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এই যে কত গৃহবধূ হত্যা হচ্ছে তো। তা এখন আমাদের রাজনীতির রং নিয়ে সবাইকে বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ, হেনার ত্যাগ, তেনার ত্যাগ, ওই ত্যাগ। তা 5টা ছেলে 5 রকম হয়, সেইখানে আমি কাউকে নির্দিষ্টভাবে বলতে চাই না। তা এখন আপনারা বলবেন যে আমাদের সুরক্ষা ছিল না। তা সুরক্ষা যখন ছিল না, আগের থেকে তোমরা তাহলে আওয়াজ তোলোনি কেন? তুমি আজকে আজি করে জুনিয়র সিনিয়র সবাই মিলে বলছে আমাদের সুরক্ষা নেই, আমাদের জামা প্যান্ট ছাড়া নেই, আমরা ওইখানে শুতে যেতাম। কিন্তু আমি তো যত দেখেছি এনআরএসে আর্জি করে ভর্তি, আমার দাদার ছেলে ছিল, এবং এনআরএসে আমি যখন ভর্তি ছিল আমার মা ছিল, নার্সটা ফুল দামে ভালো করে দরজা করে ভালো করে শুয়েছিল। এটা আমি ঠিক বলতে পারছি না গুছিয়ে, যে এতকাল পরে সবচেয়ে যেইগুলি তুলছে, আমরা 26 দিন হসপিটালে ভর্তি ছিলাম, কোনো দিনও শুনিনি। বলছে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, যে ওর সিস্ট হয়েছিল, তখন এনআইএসের মহিলা ডাক্তাররা অল্প বয়সী যে ছেলেদের গায়ের উপরে বসে বলছে আমাদেরও সিস্ট আছে বলে, তারা কোনো পাত্তাই দিল না, অসভ্যতামি করছে। এবং আমি বলবো যে মেয়ে ছেলে ডাক্তাররা বেশি শয়তান হয়। আমি দেখেছি যে বেটা ছেলের ডাক্তাররা, আপনারা বলবেন নন্দিনী ভট্টাচার্যকে আমি সাপোর্ট করি, এবং আমি দেখেছি আমার জীবনে একটা পুরুষ ডাক্তারের বাবা আমাকে একটু তারা করেছে,
আমার আমার আর্জি করে আমার জামাইবাবু মরে যাচ্ছিল, বিশাল করেছে, আমার দাদার ছেলেকে বিশাল করেছে ডাক্তাররা। কিন্তু আজকে দেখুন, একটা বড় রাজনীতি কিংবা বড় কিছু কারবার করতে গেলে যেমনি আমাদের সামান্য ঘরে কাউন্সিলররা ঢোকে না, কিন্তু আমাদের পাড়ায় যারা বড় বড় বাড়ি আছে তাদের ঘরে কাউন্সিলররা আসছে, খাচ্ছে, যাচ্ছে। এবং বিপিএল কার্ড কারা পেয়েছে? যারা বড় লোক তারা পেয়েছে। আমরা সবুজ কার্ড খুব কষ্ট করে পেয়েছি, ঠিক আছে? এই দেখুন, এইটাই হচ্ছে কৃষ্ণর বেলাও ছিল। কৃষ্ণ অর্জুনকে সমস্ত কিছু বলে দিয়েছিল যে তুমি ऐसा ऐसा करेगा, हम वैसा ऐसा करेगा। ওই ইয়েকে মারার সময় কৃষ্ণ অর্জুনকে ইশারা করে বলছে উড়ু 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 উড়ু। রাজনীতি। তা আমরা আপনারা যে সাধারণ লোকেরা যে আওয়াজটা তুলেছেন, সে আওয়াজটা যেই আসুক, আজ না ঘাসফুল এসছে, তারপরে ছিল কাস্তে হাতুড়ি, যেই আসুক, কেউ কিছু বন্ধ করতে পারবে না। এটা হয়ে এসছে। আজকে মেয়েটার প্রথম পয়েন্ট আমি ধরছি, আমি আমার মেয়েকে বলেছি যেই জায়গায় তোমার চলবে না তুমি চলে আসো। চাকরি জায়গায় মেয়েটারা বড় লোক, গাড়ি কিনেছে, সে অন্য জায়গায় চেম্বার করতে পারতো। যে আমি যে ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্যকে দেখায়, সে বিশাল বড় ডাক্তার, তার তো চেম্বার করেছে। তারপরে তার বয়ফ্রেন্ড, 13 বছরের বয়ফ্রেন্ড, সে ডাক্তার, সেও ডাক্তার, হ্যাঁ, শুধু সেও ডাক্তার। এত আর্জি করে ইয়েরা থাকতে ওই বা কেন আজকে হত হলো? এটা একটা ব্যাপার আছে। আরেকটি মেয়ের কথা তুলেছে 2020-তে, সেও ঝাঁপ দিয়েছে। যেমন স্বপ্নদ্বীপের বেলায় আমরা জানেন দৌড়ে দৌড়ে গেলাম, দৌড়ে দৌড়ে গিয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লো। স্বপ্নদ্বীপের বিচার কি হয়েছে? হয়েছে? এখনো কি র্যাগিং বন্ধ হয়েছে? সেটা আমি জানতে চাইছি। এগুলি হয়েই থাকবে। আর আমি বলবো, মেয়েটা বলা তো উচিত হয়নি আমি সব কিছু বলে দেবো, সব কিছু পর্দাফাশ করে দেবো। আরে তুই বলার কে? এইখানে যদি কোটি কোটি মেয়েরাও যদি বলে পর্দাফাশ করে দেবে, সেটা চলতেই থাকবে। যেটা ধর্ম, এই যে শুভ দাশগুপ্ত একটা কবিতা বলেছিল, সেটা দিয়ে আমি শুরু করবো ভেবেছিলাম, মনে আসছিল না। সবসময় সব কথা বলতে নেই, সব জায়গায় বলতে নেই, গলাটা উসকুস করবে, বললে বিপদে ফাঁসবেন। তাই আমি জানি না মেয়েটার সাথে কি হয়েছে না হয়েছে। আমি বলবো মেয়েদেরকে, তোমরা সুরক্ষা চাইছো কী করে? তোমরা ড্রেসটা পরছো কী করে? ড্রেসটা পরছো যে এইটুকুনি ড্রেস পরে, টাইট পরে, পেট কাটা হোটকাটা ঝোটকাটা পরে যাচ্ছ, ঠিক আছে? আমি ওর কথা ছেড়ে দিলাম। প্রথমে মেয়েদের ডিস্টার্ব, টাইট জামা পরে যাচ্ছ, আমরা মারা দেখতে কষ্ট পাচ্ছি। এবং পেটের নাভি পর্যন্ত দেখা যাচ্ছে, পাছাটার দিয়ে তলার এই ছেদগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। এটা পরা তো উচিত না। আমি জানি ও চুড়িদার পরেছে, খুব ভদ্র মেয়ে, এক হাতে তালি বাজে না। মেয়েটার বলা উচিত ছিল না আমি পর্দা ফাঁস করে দেবো, আমি এই বলে দেবো। আমার মেয়ের সাথেও আমি তর্ক করেছি। কেন? আমাদের যেমনি চাকরি পোষাতো না, যখন প্রাইভেট ফার্মে চাকরি করতাম, ছেড়ে দিতাম। আমি কেন বিদ্রোহ করতে যাব? আমি কেন একদল বিভীষিকা রাক্ষসদের সাথে ইয়ে করতে যাব? আমি কে? আমি তো একটা চুনোপুটি। ভগবানের উপরে ছেড়ে দিতে হবে। ভগবান যখন নাশ করবে, তাই কি হলো? কি হলো? তুমি সেই বন্ধুগুলির সাথে একসাথে খেয়েছো, আবার বলেছো আমি বলে দেবো, পর্দাফাশ করে দেবো। তুমি তো পর্দাফাশ করতে পারলে না মা। আমি বলি, মানুষ কখন মারে? যখন গীতাতে আছে তার অনেকটা পুণ্য হয়ে যায়। তা তোমারও কিছু ফল্ট আছে, তোমাকে মরতে হয়েছে। স্বপ্ন দিকেও ফল্ট আছে। ও কেন আগের থেকে ভাই চাকরি ওখানে যখন পড়তে পারবে না, বাড়ি ছেড়ে চলে আসো। আমার মেয়েকে আমি অন্য একটা স্কুলে ভর্তি করেছিলাম, চন্দ্রী স্কুলে। অনেক সময় অনেক মেয়ে অনেক কিছু বলতো, ফার্স্ট হতো বলে আমি যেতাম, আমি গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তাদের সাথে কথা বলতাম। তারপরে আস্তে আস্তে মেয়েকে বলতাম, দেখ বন্ধু বাতিয়ে ফেল, কোনো কিছু না। আর যে তুমি চাকরি করতে যাবে, যে আমার মেয়ে চাকরি করতে যাবে, আমি বলছি আগের থেকে স্ট্রং, কারণ তোমার পিছনে প্রচণ্ড লোক লাগবে। তোমার যে স্যার, সে পিছনে লোক লাগবে। চাকরি করতে গেলে সমস্ত কিছু বুঝতে হবে। আর সব কিছু হ্যাঁ হ্যাঁ, ওই যে শুভ দাশগুপ্ত, সবসময় সব কথা বলতে নেই। আমি বলবো, দেখুন আমি চাকরি করা মেয়ে, আমি নাটক করা মেয়ে, আমি জেনারেল পুরুষ কম্পার্টমেন্টে উঠেছি। পুরুষদের যদি ঠিক করে বলা যায় না। আর চাকরির ক্ষেত্রে অনেক লোক পিছনে লেগেছিল, অনেক লোক। হাসতাম আর বলতাম যে ঠিক আছে, যাই হোক। এরকমভাবে
সব জায়গায়, যেমনি আমার দাদা চাকরি করতে পারেনি, আমার স্বামী চাকরি করতে পারেনি, অ্যাডজাস্টমেন্ট করতে পারেনি, ওদের ভালো লাগতো না। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। তাই এই মেয়েটার ব্যাপারে আমি বলেছিলাম মুখ খুলবো না, কিন্তু এই যে সব রাত্রির যাপন ন্যানা ত্যানা, রুদ্রনীলবাবু অনেক কবিতা লিখছেন, লিখছেন, সেই লিখছেন। আচ্ছা, আপনারা আসলে একটা কাজ করুন না, যে এই সমস্ত এইসব না করে মহিলাদের 2,500 টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দিন না, দেখবেন আমরা সবাই আপনাদের ভোট দিয়ে দিয়েছি, পশ্চিমবঙ্গে আপনারা চলে এসছেন। স্বাস্থ্যসাথী কার্ড নতুন করে করুন, এসব করুন না। রুদ্রনীলবাবু কবিতাগুলি লিখছেন ভালো করে, কিন্তু শুধু ব্যাক করে লাভটা কি, কিচ্ছু পরিবর্তন হবে না। আর যা হচ্ছে ওরকম সন্দীপ ঘোষ আবার আসবে, আবার হবে। এতকাল আর্জি করে দেখেছি, এরকম তোলপাড় দেখেনি, হঠাৎ করে তোলপাড় দেখলাম এই মেয়েটিকে নিয়ে। এবং খবর তো ছড়াতে হয়, খবর কি, খবর লাগে, এই একটা খবরের বিষয়। এর কিন্তু কোনো কিনারা হবে না, আমি জোর গলায় বলতে পারছি। আস্তে আস্তে সব সমান হয়ে যাবে। আর কদিন পরে দেখবেন আরেকজন মরেছে, এই যে মহুয়া, যে মহারাই চৌধুরী মরল, দিব্যভারতী মরল, কেন? শ্রীদেবী মরল, কেন? কারণ আছে তো, দুহাতের কারণ আছে। ওই আমরা এই দেখবেন সিনেমায় দেখবেন নায়করা শুটিং করছে কোট মোট পরে একেবারে পা রাখা, আর নায়িকারা খালি গায়ে শুটিং করছে পাতলা একটা আবরণ দিয়ে। এই হয়েছে মেয়েদের। মন্দাকিনীকে তো বলা উচিত, মন্দাকিনী তো দরকার ছিল না, সে রামতিরি গঙ্গা মেলির। মন্দাকিনী ইচ্ছে করে করেছে, যদি কেউ রেপ হয়ে মরে যেত পুরুষের দোষ হয়ে যেত। তাই মেয়েরা দেশটা একটু নিজেরা ঠিক করুন। আর আমরাও তো মানুষ হয়েছি, তা আমরা রাস্তাঘাটে এসেছি সিপিএমে আমলে নিজের শাস্তি। এবং আমি যখন আমার মেয়েকে নিয়ে একজন ছোটোবেলায় যাচ্ছিলাম, 4টে ছেলে ব্যাগ করে যাচ্ছিলাম, আমি তখন বললাম, আমি চুপ করে চলে গেলাম, বাবা তোমরা কি আগে যাবে? না, আমি তো বয়স্ক মানুষ, মেয়ে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যেতে পারবো না। মাসিমা আমরা আগে চলে যাবো। এই হচ্ছে ঘটনা। যে যার কিছু কারণে আজকে তোলপাড় হচ্ছে, সেই সঠিক বিচারটা আমার মনে হয় কোনোদিনও হবে না। আবার আরেকটা এরকম কেসে, ধরুন 20 সালে তো 24 সালে হয়েছে, আবার ধরুন 28 সালে আরেকটা কেস হবে। তাই এই কেসগুলো হতেই থাকবে। তাই ভাই বোন সবাই মিলে যে তোলপাড় করে দিচ্ছে, একটা খবর খুললে না আর ভাল লাগে না দেখতে। বিচারের মতো করা চাই। আর বিচার কাকে করবেন? বিচার করতে হলে তো গরু বাছুর থেকে, মহিষ থেকে শুরু করে বড় বড় লম্বা লম্বা সে বিশাল ব্যাপার করতেই পারবেন না। এই যে সিআইডি তো বিচার করছে নাকি, সিবিআই বিচার করছে, কিছু খবর পেয়েছে? আরে উনারা যে কি কে জানে, টাকা দিয়ে মেরে দিয়েছে, আর কে হবে বিচার? কিচ্ছু হবে না, বিচার করার মতো কেউ নেই। এই খবরগুলি চলতেই থাকে, একটা খবর বাজার গরম করতে থাকে, বাজার গরম হয়ে গেছে। এই মেয়েটি সত্যিকারের খুব ভাগ্য আছে, জনগণ নেমেছে। আমি জনগণকে বলবো যে এই যে তোলপাড়টা করেছেন, এই তোলপাড়টাই থাকবে। হ্যাঁ, দোষী কোনোদিনও কেউ খুঁজে পাবে না, একদম ড্যাম শিওর। ওই শুভ দাশগুপ্তর কবিতা, যে রাজনীতি বড় রাজনীতি বলুন আর বলুন, রাম বলুন, বাম বলুন, শ্যাম বলুন, পদ্মফুল বলুন, ঘাসফুল বলুন, যে আসবে সেই এরকম কিচ্ছু করার নেই। আর নিজেদের সেফটি নিজেদের কাছে। আর আপনারা বিচার চাইছেন, আপনারা সেফটি চাইছেন, আগে কেন এতদিন কথা হয়নি যে আমাদের জামা কাপড় ছাড়া হয়নি? আমি নিজে দেখেছি নার্স ভালো করে টান করে পাশে গিয়ে ভালো করে ঘুমাচ্ছে। তা ডাক্তারদের মহিলাদের সাথে প্রেম চলছে না? প্রেম হয় না? বাজে কথা এগুলি সমস্ত। এইবার হচ্ছে যে মেয়েটির মা বাবা যেগুলি বলছে, যারা বলেছে, থতমনের চোখে কী করেছে না করেছে আমার হয়েছে। আমি একটা কথা বলবো, মেয়েটার আগে কাজ ছাড়া দরকার ছিল। তার প্রেমিক যখন 13 বছরের প্রেমিক কালকে যখন ছিল, তার প্রেমিক কোথায়? প্রেমিকের ছবি তো দেখতে পাচ্ছি না। প্রেমিক তাকে বলতে পারতো যে তোমার কাজ করতে হবে না, তুমি ছেড়ে দাও। তোমার একটাই মেয়ে। আমি মা হলে তাকে বলতো, বাবা তুই তোর পিছনে যখন শত্রু লেগেছে, তুই যখন বলেছিস ফাঁস করে দিবি, মানে ওই মৃত্যু। আমার মেয়ে যদি বলে আমি ওখানে গিয়ে চাকরি করতে গিয়ে বসের সাথে আমি সব ফাঁস করে দেবো, তাকে তো কোনো 6 মাস সময় দিয়েছে। আমার তো মানে অনন্য বর্ষটা সেই দিনকে মেরে ফেলতো। রাজ্য, এটা সত্যিকারের ঘটনা।
সত্যিকারের ঘটনা। তাই মেয়েটার তো বলা উচিত হয়নি যে তোমরা কে কী সমালোচনা করবে, যে আমি বলে দেবো 6 মাস ধরে তোমাকে ওরা বলেছে না এসব নিয়ে। তুই চাকরি ছেড়ে দিয়েছিস, তুই তো গরিবের মেয়ে না, তোর গাড়ি আছে, বাড়ি আছে, তোর 13 বছরের প্রেমিকা আছে, সেও ডাক্তার, তোর একটা চেম্বার খুলতিস, তুই আলাদা একটা চেম্বার খুলতিস, কী দরকার আছে তোর? তুই এত বড় এই সাম্রাজ্যময় পৃথিবীরময় এই পশ্চিমবঙ্গ এবং সারা ওয়ার্ল্ডে যে সব চলছে, চক্র চলছে, নোংরামি চলছে, তুমি কি পারবে? পারবে না। তুমি কেন? হাজার হাজার মেয়ে, হাজার হাজার নারী, লক্ষ লক্ষ নারীরাও এরকমভাবে মরলে কোনোদিনও তার বিচার হবে না। কে বিচার করবে? কে বিচার করবে? বিচারের জায়গাটাও তো কিছু নেই। জাস্টিস গাঙ্গুলি বিচার থেকে ছেড়ে আসলেন কেন? উনি সুবিচারের ন্যায্য করছিল। উনি দেখলো আমার তো দরকার নেই বাবা, আমি অন্য রাজ্যে ফিরে যাই। তোমারও দরকার ছিল মা, তোমারও দরকার ছিল। আমি জানি না তুমি 4 জনের সাথে বসে খেয়েছো, এবং তুমি যখন জানতে তোমার ওই 4 জন ফ্রেন্ডের মধ্যে তোমার ওই জুনিয়র যে শত্রু ছিল, তুমি তাদের থেকে দূরে থাকতে। এই যে আমার এত বড় বয়সেও আমার কোনো বন্ধু বান্ধব নেই। তাই বলছি, আপনারা যারা এরকম স্লোগান তুলছেন, দয়া করে এবার অন্য খবরটা দেখুন। এই খবর দেখতে দেখতে না সারাদিন মোবাইল বন্ধ করে রেখেছি, যে আর ভাল লাগছে না এই খবরটা নিয়ে। এই বিচারটা ওনাদেরই করতে দিন। সিআইডি, ইডি, কি হয়েছে? এসে কিচ্ছু হয়নি, সব এক হয়ে যায়, কোনো বিচার হয় না। বিচার মা বাবাকে করতে হয়, নিজেকে করতে হয়। যেখানেই দেখব গণ্ডগোল, সেখানে মাথা নিচু করে চলে আসতে হবে। এইটা হচ্ছে আসল প্রতিবাদ। কে কার প্রতিবাদ করে? যে আপনারা জনগণরা প্রতিবাদ করেছেন, বিচারটা হবে তো? এই আমি দেখেছি ওই 2020-তে মেয়েটা মরেছে, বিচার হয়েছে? কিচ্ছু বিচার হয়নি, কিচ্ছু বিচার হয়নি। আরজি করে যাব, দালাল ধরবো, টাকা দেবো, ডাক্তার দেখিয়ে চলে আসবো। এনআরসে যাব, দালাল ধরবো, টাকা দেখিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। সব জায়গায় পিজিতে যান, সব জায়গায় দালাল থাকবে, ওরা একটা চাকরি, ওদেরও তো একটা চাকরি করে খেতে হবে। তাই বলছি অকারণে। আর আমি বলবো এই আর চ্যানেলগুলি এবার অনেকটা হয়ে গেছে, যেরকম আছে সেরকম থাকতে দিন। আর দয়া করে মেয়েদের জামা পোশাকটা একটু ভালো করে পরাবেন। আর কোনো মেয়ের চাকরি ক্ষেত্রে, আর আচ্ছা তোমরা চাইছো তোমাদের চাই, বডিগার্ড চাই, তা তোমাদের পিছনে এক একজন করে বডিগার্ড তো দেওয়া সম্ভবপর না। নিজেকে নিজের সেফটি রাখতে হবে। তোমাদের ব্যাগের মধ্যে ছুরি, কাঠি, লোহার ডান্ডা নিয়ে ঘোরো। তোমাদের রাত্রিবেলায় নাইট ডিউটি থাকলে সেইভাবে করবে। কই এতদিন তো শুনিনি। এত নার্স বয়স্ক হয়ে যাচ্ছে, এত নার্স, এত লোকে, এত ডাক্তার, আমাদের তো 50 বছর হতে চললো, কই এত কিছু তো শুনছি না। আজ নতুন করে এই সমস্ত শুনছি, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিসের বিচার? বিচারটা কিসের? কে করবে বিচার? তোমার বিচার তোমাকেই করতে হবে, আমার বিচার আমাকে করতে হবে, আপনার বিচার আপনাকে করতে হবে। আমরা চাকরি বাকরি করা মেয়ে, নাটক করা মেয়ে, তখন সিপিএমের আমল ছিল। হ্যাঁ, তখন কিছু হলে দিদিকে দেখেছি ধর্নায় বসে যেত, দিদিকে দেখতাম ধর্নায় বসে সে অনশন করে অনেক কিছু করতো, এটা দেখেছি চোখে। এবং আমি তো আমার বেলায় দেখেছি, যখন কংগ্রেস থেকে যখন আমি ছিলাম, চঞ্চল গার্লসে পড়তাম, তখন এরকম ছেলেরা বলতে। এবং আমাদের বাড়ির একটা, বাপের বাড়ির সামনে একটা আছে, ওই এসএসসি ক্লাবের সামনে একটা জায়গা আছে, ওই একটা জলের ট্যাঙ্ক আছে, ওখান দিয়ে আমরা হাঁটতেই পারতাম না অন্ধকার হলে, মদ টদ খেত। এবং কংগ্রেসের ছেলেরা, তখন তার সিপিএম ছিল, সিপিএম কংগ্রেস ছিল, কংগ্রেসের ছেলেরা বলতো আরে জিততে এলো, ওই তোদের দেখে লুমু। হ্যাঁ, এবং তখনকার ছেলেরা তো বাজে ছিল, পিছিয়ে পিছিয়ে হাঁটতো। তারপরে চাকরি বাকরি করতে দেখতাম যে কানের সামনে এসে গুনগুন চুনচুন চুনচুন করতো। এবং একটা ছেলে ছিল, তার নাম ছিল মলয়, আমি জোর গলায় বলতে পারি। সে ভীষণ মেয়েদের পিছনে লাগতো এবং অসভ্যতামি করে চলে যেত। কোনো মেয়ে, আমরা তো ওনা গায়ে দিত, এবং শুনতাম যে ছেলেরা এরকম থাবা দিয়ে চলে যেত। এখনকার ছেলেরা কজনকে থাবা দিয়েছে ওই পেট কাটা দিয়ে? আমাকে বলতে পারবে? আমি নন্দিনী ভট্টাচার্যের মতো না কথা বলছি না। এখনকার অনেক ছেলেরা আছে, তারা মেয়েদের অসভ্যতামি ড্রেস দেখে মাথা নিচু করে যায়। ওই যে মমতা শঙ্কর বলেছিল, কথা উনি খারাপ বলেননি, শাড়ি পরছো, মেয়েরা শাড়ি পরে 2 দিক দিয়ে দুটো বের করিয়ে দিল, কি অসভ্যতামি, পেট বের করিয়ে দিল। ছেলেদের দোষ দিচ্ছেন দাদারা, ছেলেদের দোষ দিচ্ছেন। আমি বলছি না সন্দীপ ঘোষ,
কি দরকার? উনার প্রিন্সিপাল, উনি এক জায়গায় উনি কি ছাড়তে পারবে? উনার উপরে তো বড় বড় মাথা আছে, বড় বড় মাথাটা উনাকে দিয়ে কামাচ্ছে, কেউ কিছু ধরতে পারবেন না। দয়া করে খবরটা এবার একটু চেঞ্জ করুন। আর ভালো লাগছে না প্রতিদিন ওকে দেখতে দেখতে। আমার ঘরেও মেয়ে আছে, আপনার ঘরেও মেয়ে আছে। আমি বলবো সব মা বাবাকে মেয়েদেরকে নিজেদের ঠিক সেফ করতে হবে। সেফ কেউ করে না। আমরা চাকরি করে এসেছি, খুব খারাপ জগৎ সিবিএমে আমলে। আমি তো দেখিনি কোনোদিনও কোনো ছেলেকে আমার পিছনে লাগতে। হয়তো তোমরা বলবে, অনন্য বলবে চুল কাটা ফুল কাটা, হ্যাঁ নিজেকে তৈরি করেছি সেরকমভাবে। এবং দেখেছি যখন লোক পিছনে পিছনে আসছে ব্যাক ব্যাক করছে, তখন রং ফোন করতাম, এই কোথায় আছো, তুমি উল্টাপাল্টা ফোন করতাম, জানি আমার স্বামী পুলিশে চাকরি করে, এইসব করতাম। এখনকার ছেলেরা কটা ছেলে পেছনে লাগে মেয়েদের? আমাদের বেলায় তো ছেলেরা পিছনে লাগতো, গুনগুন গুনগুন করে ধাওয়া করে চলতো। তাই মেয়েদের দোষটা দেখুন, ওর কতটা দোষ আছে। ওর প্রথম দোষ হচ্ছে ও মুখের ওপর বলতে গেছে আমি বলবো 6 মাস। কেন ভাই তুই বলবি? চাকরি ছেড়ে দে। তারপরে তুমি বসে ডিনার করছো, আমি দেখতে পাচ্ছি, আমরা চাকরি করছি, কোন ছেলে মেয়েটা আমার দিকে কীভাবে দেখছে আমি বুঝতে পারছি না। ताल से ताल हो रही है, कोई बात नहीं है, 2 पीठ में ताल बजाता है। আজ পুরুষদের দিকে আঙ্গুল তুলে আমি সব বুঝেছি, কিন্তু মানুষ মরে তখনই যখন নিজের কোনো দোষ থাকে। আর আপনারা বলছেন প্রমাণ লোট এই লোট, এইগুলি হয়েই থাকবে। এগুলি আমি 100% শিওর। আমি আমার ঘরে ঠাকুর আছে, ঠাকুরের সামনে করছি যে ঠাকুর পর্যন্ত বিচার করে আনেনি। শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিল এইখানে, রামের বেলায় সগ্রুপ ছিল, তার ভেতরে লোক থাকবেই। তাই নিজেদের অস্ত্র নিজেদের কাছেই রাখতে হবে, নিজেদের সেফটি নিজেদের কাছে থাকতে হবে। মেয়েরা আজকাল খুব খুব অন্যরকম। এই যে বড় বড় সমস্ত মেয়েরা টাইট জামা পরে, গেঞ্জি টাইট জামা টাইট শাড়ি পরবে, এমনভাবে শাড়ি পরবে পেট দেখা যাবে, বুক দেখা যাবে, শাড়ি পরে বেরিয়ে যাচ্ছে। এবং কিছু কিছু মেয়েরা আছে সারাদিন সারা রাত ছেলেদের সাথে হোটেলে থাকছে, তারপর অনেক জায়গায় দিন রাত কাটাচ্ছে, রাত্রি 12টা 1টার সময় মদ গিলে ঘরে ফিরছে। তাদের দোষ নেই। আমাদের বেলায় হলে তোরা আগে মা বাবার কথা শুনিস, বিচার চাইছো, মা বাবার কথা শোনো। 4টে বন্ধু গার্লফ্রেন্ড মিলে, আমি দেখি মেয়ের কলেজে সিগারেট ফুঁকছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে মেয়েরা। দোষ নেই, কিচ্ছু দোষ নেই। এমন কি প্রমাণ আছে যে মেয়েটি সেদিনকে রাত্রে তো মদও খেতে পারত? আর যখন তোমাকে 36 ঘন্টা ডিউটি দিচ্ছে, যখন তোমার পিছনে লোক রেখেছে, তখন তুমি চাকরি ছেড়ে দিতে কী দরকার ছিল? আমি বলে দেবো 6 মাস পরে। তুমি 6 মাস বেঁচেছিলে, এটাই অনেকটাই আমার কাছে। আমি প্রথম থেকেই বলছি, আমার পেছনে যদি একটা লোক লাগে, আমি তার পরের দিন থেকে সেই জায়গায় তাকে বাবা ডাকবো, ভাই ডাকবো, আর বাবা তুমি যা করছো আমি চললাম। এইভাবে বাঁচতে হবে। তা আপনার সেফ না? আর আপনাদের পিছনে একটা করে বডিগার্ডও নিশ্চয়ই কোনো সরকার দিতে পারবে না। আর সেফ চাই আর সন্দীপ ঘোষকে না পুলিশও পুড়ে রাখবে। এই তো সব পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিক, এরা সব জেলে পুড়ে আছে। সন্দীপ ঘোষ না জেলে পুড়ে থাকবে? কী হয়েছে? কিচ্ছু হয়নি। তার আবার এরকম চলতেই থাকবে। কোনো হাসপাতালে কোনো জায়গায় যদি এসব না চলে, আমি কান কেটে দেবো। এখনও চলছে, দেখে আসুন। প্রত্যেকটা হাসপাতালে এরকম চলছে। দালাল, সে সিনেমা হলগুলি বন্ধ হয়ে গেছে না? আগে দেখেছেন টিকিট কাটতে গেলে আগে কী হতো? টিকিট 50 টাকা 60 টাকা ব্ল্যাকে চলতো। তো এইটা চলেই যাবে। তাই আমি বলছি যে তোমরা আগে ঠিক হও, মেয়েরা আগে ঠিক হও। আমি দেখেছি আমার জীবন দিয়ে, আমি যদি ঠিক থাকি তাহলে কেউ নট এট অল, কেউ কাউকে কিছু খারাপ করতে পারে না। আমি বলবো আমার জীবন দিয়ে। আমি মেয়েকেও বলেছি, তুমি যদি তোমার জীবনটা দিয়ে তুমি যদি ঠিকভাবে চলতে পারো, ঠিক চলবে। তুমি যদি বন্ধুবান্ধবের সাথে গিয়ে ড্রিঙ্ক করো, এই করো সেই করো, ভাই চলবেই। আমরা যেমনি করিনি, আমার কোনো বন্ধুবান্ধবই নেই। এই ছিল ভিডিও। তা কে কী বলবেন আমার জানা নেই। আমি বলবো সব মেয়েদেরকে, নারী জাতকে নিজের সেফ নিজের কাছে। দরকার পড়লে তোমার পিছনে যদি কেউ লেগে থাকে, তুমি সরে আসো, চাকরি ছাড়ো, অন্য কিছু ব্যবস্থা করো। আর ওর তো ডাক্তার, ওর ফ্রেন্ড 13 বছরের, তাকে তো কোনোদিন ছবিতে দেখলাম না। সেই ডাক্তার, ও দুজনে মিলে ডাক্তারি করতে পারতো,
চেম্বার খুলতে পারতো। ডাক্তারদের এখন পোয়া 12, ডাক্তার দেখাতে গেলে 500 টাকা। ও চেস্টের ডাক্তার হতো, তাই না? যখন ওগুলোকে ওর তো বলা উচিত ছিল না, কি হতে না হোক না, পৃথিবীটা মারিয়ে খাক গে। আমি বাংলায় আমি নোংরা কথা বললাম, আমার দেখার দরকার কি আছে? আমি তো একা কিছুই করতে পারবো না। আপনার প্রশ্ন করুন তো নিজেদেরকে, স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রীদের, তারা কি নিজেরা নিজেদের সব কিছু করতে পারছে? তারাও পাচ্ছে, তাদেরও কোনো জায়গায় হাত বাঁধা থাকে। সরাসরি এই নিয়ে আর ফালতু আওয়াজ তুলবেন না দয়া করে, আর খবর দেখাবেন না। বিচার করতে বলে বিচার হয়ে গেছে, দফা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর ভাল লাগছে না। তাই বলছি, ওং শান্তি, ওং শান্তি। মাগো একটু মান্নাদের গান, মান্নাদের গানটা আছে, মাগো আমাকে একটু জায়গা দাও, তোমার মন্দিরে বসি। সেই সবাই ওই মন্দিরে মাকে ডাকুন, মা দক্ষিণেশ্বরের মাকে ডাকুন, ঠাকুরকে ডেকে বের করে বলুন, হনুমানজি আজকে মঙ্গলবার, ঠাকুরদের ডেকে রাস্তায় বেরোন। আর না থাকলে নিজেদের ব্যাগের মধ্যে ছুরি, কাছি, লোহা, ব্লেড যত কিছু আছে তত কিছু রাখুন। যে অ্যাটাক করতে আসবে নিম্ন স্তরে জোরে একটা বাড়ি দেবেন। কজন দেখে নেবেন, 4-5 জন দেখলে হ্যান্ড ওভার করে চোখ বুজে আস্তে আস্তে ক্ষমা চেয়ে চলে আসুন। যা কিছু তোমরা দেখবে মেয়েরা বিচার, তার তোমরা বিচার করবে না। এটাই ছিল আমার উপদেশ একজন বয়স্ক মহিলা হয়ে। তা জয় মা তারা, জয় হনুমানজি। মা গো আমাকে একটু মন্দিরে বসার জায়গা দাও, শেষ বয়সে ঠাকুরকে ডাকুন, একমাত্র ঠাকুর সহায় আমাদের। সত্যি আমার জীবনে ঠাকুর ছাড়া কেউ নেই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে আর এই খবর নিয়ে তোলপাড় করবেন না কেউ। বন্ধ করা আমার ইচ্ছে।